ওয়াইটিতে বিগত কিছুদিন ধরে অনেক কিছু দেখছি, আমি অনেক সময় উত্তর দিই না। আমি এড়িয়ে যাচ্ছি। আমি এড়িয়ে যাচ্ছি বলে অনেক মানুষের মনে হচ্ছে যে রিপাদি কেন কথা বলছে না? রিপাদি কেন এই বিষয়ে মুখ খুলছে না? আমি শুধুমাত্র আমার ভিউয়ার্সদের জন্য যারা কিনা আমাকে এত ভালোবাসে, যারা এখনও আমার উপর বিশ্বাসটা টিকিয়ে রেখেছে, ঠিক আছে? দেখো, যারা কোনোদিনও আমাকে বিশ্বাস করেনি, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের ভিডিওটা করছি না। যারা আমাকে কোনোদিনও বিশ্বাস করেনি, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি না। কারণ যারা বিশ্বাস করেনি সে তোমাকে আগেও করবে না, সে তোমাকে পরেও করবে না। কিন্তু যারা আমাকে ভালোবাসে, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা জানানোর জন্য আজকের এই ভিডিওটা করছি। আমি এই সব বিষয় নিয়ে মুখ খোলা বহুদিন আগে বন্ধ করে দিয়েছি। কারণ ওয়াইটিতে চরিত্রের চচ্চড়ি কত সুন্দরভাবে বানানো হয় সেটা আশা করি কারোর বলতে, বুঝতে, দেখতে বাকি নেই। অবশ্যই করে যদি সেটার কোনো কারণ থাকে, যেমন কথায় আছে যে তুমি আমাকে কামড়ালে তারপরে গিয়ে কিন্তু ঘুরিয়ে আমি তোমাকে কামড়টা দেবো, নাহলে তো সাপের লেজে পা না দিলে সাপ ছোবলও মারে না, চুপচাপ সে চলে যায়, তাই না? তো যাই হোক, ভিডিও শুরুতে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সানডে, তোমরা জানো একটু চাপের মধ্যে থাকি, তো যথারীতি ভিডিওটা একটু দেরি করেই শুরু করলাম। চেষ্টা করবো যতটুকু বলা যায় ততটুকু। দেখো, অনেক কিছু ভেতরে থেকে যায়, অনেক কিছু আমরা প্রকাশ করি। আমরা ওয়াইটির মধ্যে থেকেও কিছু পার্সোনাল জীবন তো আছে। ওয়াইটিতে সবটা তো, অনেকে মনে করে রিম্পার কাছে সবটা কন্টেন্টের বিষয়। কার কাছে কন্টেন্টের বিষয় না? আমি তাদেরকে বলছি, আমি কিছু মানুষের কমেন্ট দেখেছি, অবশ্যই করে তারা আপন কোনোদিনও ছিল না। কিছু সংখ্যক মানুষ আছে তারা শর্ত দিয়ে ভালোবাসে। আমি দেখছিলাম, আমি কালকে সীমাদির লাইভটা চুপচাপ বসে দেখছিলাম অনেক রাতে, তাও আমি খবর পেয়েছি, তারপরে গিয়ে দেখেছি। হাফটা দেখেছি রাতে, তারপরে বাকিটা সকালে দেখলাম। তো আমি অনেকের কমেন্ট দেখছিলাম যারা আমার আপন কোনোদিনই ছিল না, তো তারা শর্ত দিচ্ছে যদি রিম্পা এটা করে তবে আমরা সঙ্গ দেব। প্লিজ, শর্তের সঙ্গ আমার চাই না। যারা আমাকে এমনি ভালোবাসে তারা এমনি আমার সঙ্গে আছে, পাশে আছে, ভালোবাসা দিচ্ছে, আমার পক্ষে এ না। এই যে যেমন হাজারো ঝড়ের মধ্যে এই কাবেরী একটা মেয়ে, যে কিন্তু এক চুলো নড়ে না, এক চুলো নড়ে না। ও সর্বদা বলে তোমার দ্বারা যদি ভুলও হয় রিম্পা, পেছন ঘুরে তাকিয়ে দেখবে কাবেরী আছে। আর সত্যিও আছে, সত্যিও থাকে। আমার হাজারো পরিস্থিতিতে ওই যে বলে না, যখন চোখের জল পড়ে বালিশ আঁকড়ে ধরে কাঁদি, সেই সময় কিন্তু মেন্টাল সাপোর্টটা আমাকে কাবেরী প্রচুর পরিমাণে দিয়েছে, প্রচুর দিয়েছে, প্রচুর। মানে এগুলো বলতে গেলে না, আমি ভেতর দিয়ে ভারাক্রান্ত হয়ে যাবো। বিনা স্বার্থে শর্ত রাখেনি যে রিম্পা আজকে তুমি এটা করছো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কথা বলতে পারবো না, বা তোমার কাছ থেকে এটা আমি পেলাম না, তাহলে কিন্তু সম্পর্ক রাখতে পারবো না। না, কাবেরী এটা কোনোদিনও করে না। আর রইল দীপ্তিদি। দীপ্তিদি এমন সময় গেছে ফিজিক্যালি এসেও আমাকে সাপোর্ট করেছে। হ্যাঁ, বয়সে অনেকটা ছোট, অনেক জায়গায় ইম্যাচুরিটি দেখিয়ে হয়তো দুটো কথা কোথাও বলে ফেলেছি, তবুও আমার ইন্টেনশন খারাপ ছিল না। আমি সবসময় চেয়েছিলাম ওই যে এমএসএল এর ঘটনাটা, যেটা রমারিনীদির সাথে যেটা ঘটিয়েছিলাম, অ্যাকচুয়ালি ঘটায়নি। আমার সেই দিনও একই লক্ষ্য ছিল, আজও আমার একই কথা আছে, যে আমি আইন সংক্রান্ত বিষয় ডিটেলসে ওয়াইটিতে আলোচনা করা আমি পছন্দ করিনি, সেটা হোয়াট এভার যারই চ্যানেলে। লক্ষ্যটা আমার দীপ্তিদির চ্যানেলের ওপর ছিল না, কারণ দীপ্তিদিকে আমি কোনোদিনও প্রতিদ্বন্দ্বী ভাবিনি। তাকে একটা আমার যে গুরুজন সেই জায়গাতেই বসিয়েছি। তো যাই হোক, সেখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ড হয়েছে, সেটা মিসআন্ডারস্ট্যান্ড কাটিয়ে নেওয়াও যায়, আবার থেকেও যায়, তারপরেও আমরা সম্পর্ককে কন্টিনিউ করতে পারি, আরেকটা সুযোগ দিতে পারি, তাই তো? তো এরকম সুযোগ আপস অ্যান্ড ডাউনস হয়েছে, ভুল অনেক করেছি। কারণ আমার অনেক সময় কী হয়, আমি একটু বেশি, মানে আমি বলতে বসি না যে আমি ইমোশনাল ফুল, হ্যাঁ, বাট হ্যাঁ একটু প্রবলেম হয় আমার। তো অনেক ক্ষেত্রে আমি এই জিনিস করেছি যেটা আমার ভিউয়ার্সরা নেয় না। অবশ্যই করে তারা 5 জন 5 রকম, তারা কেন মেনে নেবে? তারা দেখছে যে রিম্পার সাথে এটা ঘটছে, তারপরেও ওখানে গিয়ে দরদ দেখাচ্ছে, তাহলে এটা কী করে সম্ভব? এটা ওদের মনে। আমি তাদের চিন্তাভাবনায় কখনো হস্তক্ষেপ বা কখনো নেগেটিভ বলতে পারবো না যে না তুমি কেন এটা ভাবতে পারো। না না, 5টা মানুষের 5 রকমের চিন্তাভাবনা হতেই পারে। আমার চিন্তার সাথে তোমারটা মিলবে এটা কোনোদিনও না, আবার তোমারটার সাথে আমারটা মিলবে এটাও আবার কোনোদিন, তাই না? তো যাই হোক, আসল কথায় আসি। তোমরা ভালো করে জানো, আজ থেকে বছরখানেক আগে একটা ঘটনা ঘটার সূত্রপাত কোথা থেকে আয় আমি নাম ধরে ধরেই আজকে বলবো, কারণ নাম আজকে আমি বিকৃত, বিকৃত ভালো লাগছে না। আমি পরিষ্কারভাবেই নাম ধরে কিছু কথা বলবো মানুষকে। মিলি চ্যাটার্জির কথায় আসি। মিলি চ্যাটার্জিকে আমার পার্সোনালি একটু মানে ভালো লাগতো না মিনস আমি না যে মানুষকে ভালো লাগে সেটা না। যেমন অনেকে আমাকে ভালো লাগে, পার্টিকুলার কিছু রিজন থাকতে হবে তাই আমার তোমাকে ভালো লাগছে না, আবার কিছু রিজন থাকতে হবে তাই তোমাকে ভালো লাগছে না। না, ভালো লাগছে না, আমার ঠিক ভাইব ম্যাচ করছে না, আমার ভালো লাগছে না। বাট পূজাকে ভালো লাগতো, ঠিক আছে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি কিছু রোস্টিং ভিডিও মিলি চ্যাটার্জিকে নিয়ে করেছিলাম, কিছু রোস্টিং ভিডিও করেছিলাম, কিছু টুকটাক কথাবার্তা বলেছিলাম। হ্যাঁ, অবশ্যই ফানি ওয়েতে বলেছিলাম, বাট হ্যাঁ দেখবে ফানি ওয়েতে বলেও যদি পিঞ্চ করা যায় তোমাকে, তাহলেও কিন্তু সেটা জায়গা মতো লাগে। তো আমার ক্ষেত্রে সেটা হয়েছিল। তো সেই ঘটনাটা আমার জীবনে মানে অভিশাপের মতন নেমে এসেছে, যে কেন আমি মিলি চ্যাটার্জিকে রোস্ট করলাম বা মিলিকে আমি বললাম। মিলি, সঞ্জয়, হ্যাঁ আমি নাম ধরেই আজকে বলছি, সঞ্জয়ের খুব প্রিয়, বোন ডাকে। ওদিকে নিউটনেরও খুব প্রিয় ছিল। এবার নিউটন কী ডাকে আমি জানি না, নিউটনেরটা আমি জানি না কার মনে কী আছে। সঞ্জয়টা বললাম যে সঞ্জয় বোন ডাকে, ও দাদা ডাকে, তো অটোমেটিক্যালি দাদা বোনের একটা জায়গা থেকে ওরও রাগ হতো। আর সঞ্জয় তো দিদি বোনেদের জন্য বুক চিতিয়ে দেয়। তো
সেটাও করেছে, বুক চিতিয়ে অনেক কাজ করেছে, আবার তাদের কাছ থেকে লাভ খেয়েছে, আবার তাদেরকেই লাভ মেরেছে, এরকম তো ওয়াইটি তো হামেশাই চলছে। তো যথারীতি সেখানে তাদের একটা ক্ষোভের সৃষ্টি হয়। তার মধ্যে আরেকটা ইনসিডেন্ট ঘটে, কোনটা? সঞ্জয়ের বউকে নিয়ে, রিম্পাকে নিয়েই বলছি আমি। রিম্পা এইসব 7-5-এর মধ্যে থাকে না, বাট একটা যেহেতু রিম্পার ব্লগ ভিডিও আমি দেখি, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট, আমি রিম্পার ব্লগ ভিডিও দেখি, সঞ্জয়ের বউ এইভাবে দেখি না, রিম্পাকে অ্যাজ এ ক্রিয়েটার আমি দেখি, যেটা আমার দেখি রোজ আমার দেখতে ভালো লাগে, যেখানটা আমি দেখি। যখন আমার চোখে পড়ে সেই সময় আমি একটাই কথা বলেছিলাম যে ঘুমের মধ্যে আমার সেদিনও ইন্টেনশন ঠিক ছিল, আজও আমি বলছি, দেখো যারা শত্রু মনে করবে না, তারা ছোট ছোট বিষয়কেও কিন্তু নেগেটিভভাবে নেবে, ঠিক আছে? আমি সবটাই বলবো, দেখো বলতে যখন বসেছি আমার মনে হয় খোলাখুলি একটা বলে নিলে ভালো, এতে তোমাদেরও হেডেক যায়, ভাই আমারও ভেতরটা হালকা হয় যে কী হলো রে বাবা, এত কি ক্যাচলা হচ্ছে। তো সেই সময় ঘুমের বশত একটা আমাদের, যেহেতু আমরা নাইটি পরে থাকি, আমাদের একটু এদিক ওদিক হয়ে যায়, উইচ ইজ ব্যাড। মানে ঘরে হয় সেটা আলাদা জিনিস, বা সোশ্যাল প্ল্যাটফর্মে সেটা, বাট এই জিনিসটা আমি হাইলাইট করে এইটা বোঝাতে চেয়েছি যে ঘুমের মধ্যে সে তো অচৈতন্য অবস্থা আছে, কিন্তু এডিট করার সময় একটু দেখা উচিত ছিল। তার মানে এটার ইন্টেনশন কোথাও ছিল না যে তোমার বউ নোংরা, কখনোই না, বা তোমার বউ কিছু, কখনোই এই কথা কিন্তু ছিল না। এই কথা শুধুমাত্র আমি না, এরকম অনেক ক্রিয়েটাররা করেছিল, কিন্তু টার্গেট করা হলো আমাকে, আমার বলা ওই কথাটা আর মিলি চ্যাটার্জিকে করা রোস্ট, এই দুটোকে কম্বাইন করে বসে যাওয়া হলো একটা চক্রান্ত বা একটা প্ল্যান, যেটাতে ঠিক করা হলো যে বাই হুক অর বাই ক্রুক একে এর অকাত দেখাতে হবে, এর চরিত্রটা আমাকে বেচতে হবে। চরিত্র, আমরা তো ওয়াইটি মানেই চরিত্র, আমরা জাগলিং বল খেলি, ঠিক আছে? শুনতে সবাইকে হয়েছে, সবাই আমরা শুনেছি, কেউ কারোর বউকে নিয়ে শুনেছে, কেউ কারোর বরকে নিয়ে শুনেছে, কেউ কারোর শ্বশুরকে নিয়ে শুনেছে, কেউ কারোর ভাসুরকে নিয়ে শুনেছে, এরকম আমরা ওয়াইটিতে প্রচুর শুনেছি। বাট মাত্রা কে কতটা ছাড়িয়েছে বিষয়টা শেখায়, আমি সবটাই বলবো, ধৈর্য ধরে তোমরা খালি একটু শোনো। এটা তো গেল এই বিষয়। তারপরে যা হয়েছে তোমরা সবাই জানো, কারণ এই পর্ন সাইট বিষয়টা সর্বপ্রথম কিন্তু আগে আসেনি কারোর চোখে, যে রিম্পার একটা অ্যাকাউন্ট ওখানে আছে, এটা কিন্তু আগে আসেনি যে হ্যাঁ রিম্পা তো এই তো পর্ন সাইডে ক্যাশিয়ালের একটা কিছু একটা আছে, তখন কিন্তু আসেনি। সর্বপ্রথম পর্ন সাইডের অ্যাকাউন্ট ধরা পড়ে কার? মিলি চ্যাটার্জি। মিলি নিজে বলেছে যে ওরই এক ভিউয়ার্স এসে বলে, এরকম আমাদের প্রচুর ক্রিয়েটার আছে, এই কথাটা রুনাও বলেছিল, ঠিক আছে? বললাম না আজকে কারোর নাম বিক্রি করবো না, এটা রুনাও বলেছিল যে এরকম অনেকেরই আমরা পর্ন সাইডে দেখেছি, একটা করে এরকম আমাদের এই ব্লগিং চ্যানেল, ধর এই ওয়াইটির চ্যানেলের নাম করে একটা করে আইডি ওখানে ক্রিয়েট করা আছে, মিলিরও ছিল। সর্বপ্রথম মিলিরটা বরঞ্চ বেরো। তাহলে মিলিকে কি আমরা হিউমিলেট করেছি? আমি তো জানতামই না, আমি মিলির মুখে শুনলাম। মিলিকে কি আমরা হিউমিলেট করেছি? মিলিকে কি বলেছি এই মিলি তুই পানুমাসি বলেছি? বলিনি। যারা আজকে হলপ করে চিৎকার করছো, কারণ পারমিতাকে ইনভলভ করা হচ্ছে, তাও কিভাবে ইনভলভ করা হচ্ছে? যে পারমিতা মেবি এই কাজটার সাথে জড়িত, এই একটা বিষয়, যে জিনিসটাকে হাইলাইট করেছে সঞ্জয় বা নিউটন, এই জায়গাটা হয়তো পারমিতা জড়িত। সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা সবাই প্রতিবাদ করছো যে প্রমাণ চাই, পারমিতা যে ওখানে আছে বা ও এটা করেছে প্রমাণ চাই। অবভিয়াসলি প্রমাণ ছাড়া কেউ কথা বলে না। তাহলে সেদিন তোমাদের কারণ মনে হয়নি যে রিম্পাকে যখন বললো ওর পর্ন সাইডে আছে, তোমরা প্রমাণ দেখাও, এরকমভাবে কীরকমভাবে থাকে, কে ক্রিয়েট করেছে সেটা প্রমাণ করো যে হ্যাঁ রিম্পাই ক্রিয়েট করেছে? সেটা কিন্তু করে না। দলা দলা কাদা তুলেছে হাতে, এনতার ছুঁড়েছে, কেউ বাদ ছিল না। আমার কয়েকটা মানুষ ছাড়া কেউ বাদ ছিল না, শত্রু মিত্র নির্বিশেষে। আজকে এই যে যখন পারমিতাকে বলা হচ্ছে বা মিলির খুঁজে পাওয়া গেছে, আমরা কিন্তু কখনো এই তুই পানুমাসি, পারমিতাও কিন্তু আমাকে বলেছে, আমি ভিডিওর কন্টেন্ট হিসাবেই ধরছি, আমাকে কিন্তু বলেছে, কিল্লি উড়িয়েছে। আমি কি ওরাতে যাচ্ছি? আমিও তো শুনলাম যে পারমিতার মেয়ের নাকি এরকম আইডি ক্রিয়েট করেছে, তার মানে কি ওর মেয়ে ওরকম হয়ে গেল? এটা তেল মারা কথা না, এটা বাস্তব। যে আমি কখনো গেছি যে তোমাকে বলতে তুমি পানু করেছো? পানু কথার অর্থ কি? নোংরা। আমাদের এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের যদি ওখানে গিয়ে পানুগিরি করতে হবে, আমরা ওয়াইটিতে চ্যানেল খুলে বসে আছি কেন? ওয়াইটিতে চ্যানেলটা খুলে আমরা বসে আছি কেন? তাহলে ওয়াইটিতে বকে গোষ্ঠীর পিন্ডি করে আমরা কেন পয়সা কামাচ্ছি? কেন আমরা ওখানে গিয়ে কিছু করি করে আমরা পয়সা কামাচ্ছি না? ঘন্টায় ঘন্টায় কেন পয়সা কামাচ্ছি? কারণ চরিত্রের চচ্চড়ি কারণ না, আমরা তৈরি করছি, ইন্টেনশনটা তাকে শেষ করতে হবে, ব্যাস এইটুকু। যে এনিহাও রিম্পা চুপ করবে, মানে আমি চুপ করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? না রামায়ণ গ্রন্থ সব একরকম একই দিকে চলে আসবে, ও মহাভারত রামায়ণে চলে আসবে, রামায়ণেতে চলে যাবে, এই হয়ে যাবে? কোনটা হবে? শুধুমাত্র মানুষকে হেনস্থা করা, শুধু ব্ল্যাকমেল করা, যেটা নিউটন করেছে, জঘন্যভাবে করেছে। সঞ্জয় পারেনি সেই সময় আটকাতে, কারণ ওর ইন্টেনশনটা আটকানোর ছিল না। ও সেটাকে নিয়ে নিয়েছে এমনভাবে, ও আমার বউকে বলেছে এইবার তোকে তোর অকাতটা দেখাবো। কিরকম অদ্ভুত টাইপের না? আমরা এখানে প্রত্যেকের অকাত দেখানোর জন্য বসে আছি, আদৌ সেটা সত্যি না, যে বলছে সেও জানে, তারপরেও কেন? কিসের জন্য?
আজকে যারা পারমিতার হয়ে মানে বড় বড় স্লোগান তুলছো, খুব ভালো কথা, অবশ্যই লড়াই ভালো, প্রমাণ চাওয়া ভালো। তাহলে আমার বেলাতে তোমরা কেন সহজে মেনে নিয়েছিলে যে হ্যাঁ এ তো করতেই পারে? ভালোবাসার মানুষ বিশেষে কাজ করো না, তাহলে তো দোগলামি হয়ে গেল। নিরপেক্ষ থাকলে কোথায় সব? তাহলে তো দোগলামি হয়ে গেল। আমি যা বলার এই ভিডিও মারফত সামনে বলেছি। কোনোদিনও কারোর পেছনে একটা প্ল্যানিং প্লটিং করেছিল, কিন্তু আমি তো অবাক হয়ে যাচ্ছি, এত প্ল্যানিং প্লটিং কিসের জন্য? কিসের জন্য? কি সামান্য মুখ বন্ধ করানোর জন্য এই রাস্তা, এত নোংরা রাস্তা বেছে নিতে হয়? ও রিপাকে বলবো, রিপা তো রিপার বরকে তো ভয় পায়, ও তো অনেক কিছু বলবে না। সংসার না আমি চুলোয় উঠিয়ে দেবো, চুলোয় উঠিয়ে দেবো, লাগবে না। এই সংসারের জন্য যদি আমাকে এইসব শুনতে হয়, সংসার আমার গুলি মার, আমি আগে বলবো যে প্রমাণ কি? প্রমাণ কি? কালকে আমি কিছু কথা শুনলাম, পুরোনো কিছু কথা তো শুনলামই, যেটা ওই যেটা সঞ্জয় আর সুমিলে যে প্ল্যানিং প্লটিংটা করেছিল, যেখানে আমার বয়েসকে চালনা করেছিল যে ও যখন জিডি করতে গেছিলো, যখন জিডি করতে গেছিলো আমার নামে, যে ওর বরের কাজের জায়গা রিভিল হয়েছে, সেই বিষয়টা নিয়ে যখন রিভিল করতে গেছিল, দূর বাবা, জিডি করতে গেছিলো, সেই সময় এই বয়েস এটা করে রিপাকে ভয় দেখানো হয়, রিপাকে চুপ করানো হয়। কত মানুষ এসে আমাকে প্রশ্ন করেছে যে রিপা তুমি সত্যি সঞ্জয়কে ফোন করেছো? সঞ্জয় তো খুব জানতো যে রিম্পা ফোন করেনি, তারপরেও রিম্পাকে হেও করতে হবে কেন? কি কারণ? মাথার মধ্যে সবসময় এগুলোই চলে। মানে আমি যদি ভিডিওতে মহিলার চরিত্রের চর্চরি না করে আমার ভিডিও চলবে না, এরকম একটা মানসিকতা নাকি? শুধু এই কারণের জন্য যে আমি যদি একটা মহিলার চরিত্রকে তার করে দিই আমার চ্যানেলে প্রচুর ভিউজ হবে, লোকে বাহবা দেবে, আর সেখানে গিয়ে তালি মারবে কে? আরেক মহিলা। কালকে আমি একটা কল রেকর্ডিং শুনলাম, যেখানে সঞ্জয় ধরিত্রীর সাথে কথা বলছে, ঠিক আছে? আমি সঞ্জয়ের দিকে যাওয়ার আগে প্রথমে ধরিত্রীকে দুটো কথা বলি। ধরিত্রী, তোমার সাথে আমার ডাইরেক্ট কোনোদিনও কন্ট্রাডিকশন লাগেনি। ডাইরেক্ট তোমার চ্যানেল যদি ঘেটে দেখা যায়, আমার এগেনস্টে প্রচুর নোংরা নোংরা ভিডিও পাবে, নোংরা নোংরা কথা পাবে। আমি তোমাকে কিন্তু আমার কন্টেন্ট কোনোদিনও ভাবিনি, কোনোদিনও ভাবিনি। তাই নোংরা তো অনেক দূরের কথা, আমার ঘেটে ফেললেও তুমি খুঁজে একটা পাবে কিনা সেটা নিয়ে একটু ডাউট থাকবে। তারপরেও যখন একটা পুরুষ মানুষ বা একটা ভাইয়ের সাথে তুমি কথা বলছো, তোমার ভাই সেই হিসাবে বলছি, কথা বলছো, যখন সে তোমার সামনে আরেকটা মহিলাকে মাগি বলে সম্বোধন করছে, আমি জানি না সঞ্জয় কোন পারপাসে মাগি বললো, কারণ আশা করি সঞ্জয়ের মনে আছে, এইটুকু তো মনে আছে অবশ্যই, যে লাস্ট 1 বছর হয়ে গেল, 1 বছর কি বেশি, 1.5 বছর, সেই ঘটনাটা ঘটার পরে আমি কিন্তু একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে সঞ্জয় যদি আমাকে কিছু বলেও আমি কিন্তু আজকের পর থেকে সঞ্জয়কে নিয়ে কোনো কথা বলবো না। আর সত্যি বলিনি, না ওকে নিয়ে, না ওর ফ্যামিলি তো প্রচুর অনেক দূরের কথা, যা হয়েছিল সেখানে আমি স্টপ করে দিয়ে বেরিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে কি আমাকে ছেড়ে দেওয়া হয়েছে? তারপরেও সঞ্জয়ের মনে হলো আমাকে মাগি বলে সম্বোধন করে ধরিত্রীর সাথে কথা বলছে, আর ধরিত্রী সেই রসদটাকে দাঁত বার করে নিচ্ছে। একবারও বিবেকে কুলায় না, না ধরিত্রী? তুমি বলছো যে হ্যাঁ ক্যাকশিয়া তো প্রচণ্ড নোংরা, 2টো সন্তান রেখে, মানে বলে দিল কেউ আর শুনে নিলে তুমি, সেটাকে বিচার করলে না, সেটাকে বিচার করলে না। আজকে যদি তোমাকে এই যে অনেক কথা রটেছিল, তুমি দেওরের সাথে থাকো বা কোনো সম্পর্ক আছে, খারাপ লাগে না তোমার? খারাপ লাগে না? তুমি জানো তো সত্যি মিথ্যা কি, তুমি জানো তো, তারপরে খারাপ লাগে না? তাহলে মানলাম অপোনেন্টে ছিল, কিন্তু একটা মহিলা হয়ে একটা মহিলার প্রতি তোমার এরকম, আমি এইটুকু হলফ করে বলতে পারি যে আমাদের আশপাশে যারা রয়েছে, আর যাই হোক চরিত্রের চচ্চড়ি না তাদের, তাহলে এখানে বসে তারা গলা ফাটাতো না। হ্যাঁ মানসিকতা নোংরা, মানসিকতা অবভিয়াসলি নোংরা, এর সাথে তাকে শোয়াচ্ছে, তার সাথে তাকে শোয়াচ্ছে, অবশ্যই হ্যাঁ সেটা তো বলছি, সেটা নিয়ে তো দ্বিমত পোষণ করছি না, দ্বিমত তো সেটা নিয়ে পোষণ করছি না, কিন্তু আমি চরিত্র বলছি যে হ্যাঁ এর সাথে শুয়ে পড়লো, ওর সাথে ভেঙে গেল, ওর সাথে চলে গেল, এক কথায় বিশ্বাস করে নেওয়া যায় বলো? যাক ঠিক আছে, হয়েছে যেটা। তো সঞ্জয়ের কথা শুনলাম, সঞ্জয়ের কথার পরিপ্রেক্ষিতে যা সঞ্জয় কদিন ধরে আমাকে শোনাচ্ছিল বার বেড়েছে, কি করেছে জানি না, সঞ্জয়ের কোথায় মনে হয়েছে আমি বার বেড়েছি, আমি কিছু করেছি জানি না। সঞ্জয়ের বরাবরই মানে আমার প্রতি ওর একটা খা। মাঝখানে যখন দীপ্তিদির সাথে কথা শুরু হলো, আমি দীপ্তিদিকে অনেক সময় বলতাম যে দীপ্তিদি, এই যে ইদানিং সঞ্জয় যা ভিডিও করছিল, মোটামুটি মনে হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে, ও আস্তে আস্তে সঠিক পথটা হয়তো ধরছে, বুঝতে পারছে যে হ্যাঁ কিছু মানুষ কেমনভাবে সাপোর্ট করেছে, তারা হয়তো সত্যি ওর মর্যাদা দেয়নি, কারণ ও তো সত্যি বুক চিতিয়ে বোনদের জন্য জুতো ঝাঁটা লাথি খেয়েছে, হ্যাঁ করেছে যেটা। তো আমি দীপ্তিদিকে বলতাম, দীপ্তিদি তবুও একটুখানি থাকবে, কখন বোঝা যায় না তো, কখন আবার মন ঘুরে যাবে, আবার তখন প্ল্যানিং প্লটিংয়ে বসে পড়বে। আমি এই কথাটা দীপ্তিদিকে বলেছিলাম, দীপ্তিদি বললো না না আমাদের সেরকমভাবে কিছু না, ঠিক আছে। তারপরে তো যাই হোক মিটাপের ব্যাপার। তো সঞ্জয় বিগত কিছুদিন ধরে দেখছিলাম লাইভে এরকমভাবে খ্যাকশিয়াল আবার বলে, যেখানে আমি কিন্তু সঞ্জয়কে সঞ্জয় ডাকছি, না ডাকছি কুলাঙ্গার, না ডাকছি দর্শক, কি ধনঞ্জয়, না ডাকছি রেপিস্ট, না ডাকছি কিছু, সঞ্জয়কে সঞ্জয় বলছি, যে নামটা তার জন্মগত পাওয়া। কিন্তু সঞ্জয় কোথায় মনে হয়েছে খ্যাকশিয়াল বার বেড়েছে, এই করে দেবো, সেই করে দেবো, ওই করে দেবো। প্রথম সঞ্জয় একটা ভিডিও করলো, আমার মনে আছে, যখন আমার ফোনটা পড়ে গেল,
সেই সময় বললো অতবার ফোন করা হচ্ছিল, ভয়ের চোটে বলেছি বলে ফোন পড়ে গেল, এরকম খেস মেরে সঞ্জয়টা কথা বলো। আমার না সেদিনকে এই কথাটা শোনার পরে মাথায় স্ট্রাইক করে যে আমি কাকে এতবার ফোন করেছিলাম যেটা সঞ্জয় জানতে পারে। তখন ঘুরতে 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 কেচে ঘুরতে কেউটা বেরিয়ে আসে। তো প্রথমেই বলি নমস্কার স্যার। সঞ্জয় তো একটা মাধ্যম মাত্র, ও যেটা করেছে বিগত বহুদিন ধরে ওয়াইটিতে করেছে। তো আপনাকে স্যার বলে সম্বোধন করেছিলাম, স্যার বলে সম্মান করেছিলাম। আমি বরাবর আপনাকে বলেছিলাম স্যার আপনার উর্দিটাকে আমি সম্মান করি, তাই আপনাকে কোনোদিনও নাম ধরে রাখতে পারবো না। সেই মানুষটার সাথে আমাকে জুড়ে দেওয়া হলো আমি নাকি আপনার সাথে একটা নোংরা সম্পর্কে গেছি। আপনি জানেন তো সেটা কতটা সত্যি? দেখুন, এইগুলোর পর থেকে না মানুষ মানুষকে বিশ্বাস করবে না, জানেন? আমাদের মহিলা আর একটা পুরুষ কথোপকথন মানেই যে একটা নোংরা কনভারসেশন, এই জিনিসটা সারাটা জীবন শিলমোহর হয়ে থেকে যাবে এইরকম কিছু বিশ্বাসঘাতক মানুষদের জন্য, যারা কিনা একটা সুন্দর সুগঠিত সম্পর্ককে অনায়াসে কদর্য করে দেয় নিজেদের স্বার্থসিদ্ধি। আমি জানি না আপনার কি স্বার্থসিদ্ধি ছিল, আমি জানি, কিন্তু আমার একটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার একটা পয়েন্ট ছিল যে আমার কমেন্ট বক্সে একদিন আসে যখন আমি ভেলু দাদাকে নিয়ে ভিডিও করি। তো সেখানে আমি ভেলু দাদাকে নিয়ে তখন বেশ চর্চায় ছিলাম, আমাদের দাদা নমস্কার। তো এখন তো নমস্কার, তখন তো নমস্কার বলতাম দাদাকে। তো দাদার পিছনে আমি লাগতাম, দাদাকে নিয়ে আমি রোজ ভিডিও করতাম, সবাই খুব মজা নিত। ভেলু দাদাকে আমি নকল করতাম, মেবি কোথাও না কোথাও তুইও কিন্তু মজা নিতিস, দেখ অস্বীকার করবি। তো যাই হোক, সেই সময় আমার কমেন্ট বক্সে বিগত কিছুদিন ধরে একজন কমেন্ট করে, আমি নাম তার নিচ্ছি না, তো ম্যাডাম আপনার ভিডিও খুব ভালো হচ্ছে, খুব কমেডি, আপনি তো হাসাতেও পারেন, বেশ ভালো। তারপরে যখন ওই যে বাটার জুতো নিয়ে ভিডিও করেছিলাম, তো সেই সময়ও খুব করে। তো একদিনকে আমাকে কমেন্ট বক্সে জানায় যে সে কোন প্রফেশনের সাথে যুক্ত আছে। আমি খুব খুশি হয়েছিলাম এই অর্থে যে বাবা এরকম মানুষও আমার ভিডিও দেখে। আমি গর্বিত বোধ করেছিলাম যে হয়তো আমি অবশ্যই সেই সব মানুষদের মনেও জায়গা করতে পেরেছি, এই সব মানুষও আমার ভিডিও দেখছে, তাই তো? তো আমি খুব খুশি হয়ে, খুব গর্বিত হয়ে স্যারের সাথে আমি কথা বলা শুরু করি। অবশ্যই স্যার আমাকে কোনোদিনও কোনোরকম রং ওপিনিয়ন দেননি, কোনো দিনও না। দীপ্তিদির অনেক কথাতে একটুখানি আসলে দীপ্তিদি যতটুকু শুনেছে ততটুকু বলেছে, ডিটেলসটা আমি বলছি। তো স্যার খুব ভালোভাবে কিন্তু গাইড করতেন, খুব ভালোভাবে নর্মালি রেগুলার বেসিকের ওপর, নট রেগুলার বাট হ্যাঁ, দীপ্তি বলো শুধু রাতে না, নট রাতে, উনি দিনের বেলাতেও আমাকে ফোন করতেন বা মেসেজ করতেন। ফোন কমই হতো, মেসেজেই কথা হতো। তো স্যার ম্যাডাম কী করছেন, ম্যাডাম রিপা ম্যাডাম এই যে এরকম, রিপা ম্যাডাম এটা সেটা এই হতে হতে একদিন সন্ধেবেলা উনি ওনার অরিজিনাল ছবি পাঠান উইথ তার পোশাক। আমি এই ভেতরটা না এইরকম মোচড় দিয়ে উঠি। আমি তাকে ওই রকম পোশাকে দেখে আমি একটাই তাকে কথা প্রথমে বলেছিলাম যে স্যার আমি কিন্তু কোনো অন্যায় করিনি স্যার, আমাকে কিন্তু জেলে পুরে দেবেন না। আপনাকে কি কেউ পাঠিয়েছে যে আমার অ্যাক্টিভিটি চেক করার জন্য? তারপরে আমি বিশ্বাস করুন স্যার আমাকে কিন্তু জেলে ভরে দেবেন না। এই রিয়াকশান আমার বেরিয়েছিল তাকে ফুল গেটআপে দেখে। তো স্যার তখন হেসে বলে, আরে আপনি কি পাগল নাকি? আমি তো জাস্ট আপনাকে জানালাম, আমরা কথা বলতে বলতে সেই জায়গায় আমার মনে হলো আপনাকে আমার প্রফেশনটা জানাই, আমি সেই জায়গায় জানালাম। আমি খুব খুশি হলাম, খুব শান্তি একটা মনে কোথাও কাজ হলো যে একজন প্রশাসনের কর্মী আমার সাথে সে টাচে আছে, আমি তার সাথে কথার মধ্যে দিয়ে রয়েছি। আমার খুব গর্ববোধ হতো, আমার খুব প্রাউড ফিল হতো যে আজকে যদি কোনো রকম বিপদে পড়ি অ্যাটলিস্ট আমি স্যারকে বলতে পারি, স্যার জানেন তো এটা হয়েছে, স্যার জানেন তো ওটা হয়েছে। স্যার শুনতেন। তো আমাকে এরকমভাবে অনেক রকম দিক থেকে এই সঞ্জয়ের বিষয়, তখন শুয়ের বিষয় উনি আমাকে এসে বলতেন, দেখুন সঞ্জয়, তখন কিন্তু সঞ্জয়কে খিস্তি দিয়ে উনি কথা বলতেন। তো আমি আর সেই খিস্তি খাস্তা এখানে বলছি না, সুতপাকেও কিন্তু খিস্তি দিয়েই উনি কথা বলতেন। এসে আমাকে বলতে, দেখুন ওর নাকের ফুটো দেখুন, এই দেখুন সেই দেখুন। তাই এগুলো ন্যাচারাল না, ও এরকম কাজ করলো, ওই করলো সেই করলো, আপনি ইয়ে করুন। তো আমি নর্মালি শুনতাম, হেসে উড়িয়ে দিতাম, অত যোগ স্যারকে বলতাম স্যার ছেড়ে দিন, ও তো ওরকম। এই হতে হতে মাঝখানে এই ঘটনাটা ঘটে, যেটা কিনা এই যে পর্নোসাইটের এই বিষয়টা। সেই সময়টা আমার কি গেছে আমি আর সেটা এখানে বলছি না। আমার খুবই খারাপ ওই সময়টা গেছে, আমার লাইফের ব্ল্যাক ডে যদি হিসাব করা হয় তখন ওই সময়টা আমাকে এতটাই পেশা হচ্ছিল, সত্যি খুব কষ্ট হচ্ছিল, কারণ আমি এইসবে অভ্যস্ত ছিলাম না। তো যাই হোক, তো আমি সেই সবে অভ্যস্ত ছিলাম না। আমি স্যারকে তখন দীপ্তিদি আমার সাথে কথা বলতো, দীপ্তিদিকে আমি বললাম যে জানো দীপ্তিদি এরকম এরকম। দীপ্তিদিও খুব খুশি হয়েছেন যে বাবা আপনি এরকম পদে আছেন, তাহলে তো খুব ভালো কথা, ঠেকাবে অনেক কাজে লাগবে। আমি বললাম হ্যাঁ দীপ্তিদি। তো তখন দীপ্তিদি কিন্তু আমাকে সবসময় একটু নাড়া দিত, যে বয়সটা যেহেতু আমাদের অল্প, আর স্যার আর আমার বয়সের খুব একটা গ্যাপ নেই, তো দীপ্তিদি আমাকে জিজ্ঞাসা করতো, তার দীপ্তিদি বলতো না দীপ্তিদি একদমই না, স্যারও কিন্তু এরকম কোনো রকম কী বলবো এটাকে, কোনো নোংরা মানসিকতা নিয়ে আমার সাথে কথা বলছেন না, বা কোনো নোংরা ইঙ্গিত দিচ্ছেন না, এইদিকে তুমি নিশ্চিন্ত থাকো। স্যার কিন্তু প্রপার নর্মাল ওয়েতেই, নর্মাল যেরকম টক আর 5 জনের সাথে আমরা বলি ঠিক এরকম। তো এই বলাতে দিদিও বললো যে না ঠিক আছে তাহলে। তো
যখন এই ঘটনাটা ঘটে তখন তো সবাই আমাকে সাপোর্ট করেছিল, আমি অবশ্যই সাপোর্ট পেয়েছিলাম। সীমাদি, ইপসিতাদি, আরশ, যাই হোক আরশকে নিয়ে আমার একটা ভিডিও বাকি আছে। আরশ প্রচণ্ড পরিমাণে আমাকে সান্ত্বনা দেন। এদিকে তো গীতা দি, দেবশ্রী দি, তখন এই যে আমার আদরের প্রিয় বোন মিলি, কাবেরী তো আছেই, দীপ্তিদি, মানে আমাকে আগলে রেখেছিল সেই সময়টা, এখন এরকম আগলে। তখন স্যারও কিন্তু সকাল থেকে আমাকে ফোনে না পেয়ে স্যারও কিন্তু খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তখন উনিও বলেছিলেন যে আপনি কি পাগল, আপনি কি এসব উল্টোপাল্টা কমিউনিটিতে লিখেছেন, হ্যানা তেনা এ করুন সে করুন। তো বিষয়টা যখন আস্তে আস্তে থিতিয়ে গেল, কারণ তোমরা জানো আমি চলে গেছিলাম বাইরে কদিনের জন্য, আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো। তো সেই সময় পরিস্থিতিটা মানে একদম কুল করার জন্য, আমার মেন্টালি একটা স্টেবিলিটির জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে প্রায় আমরা 10-12 দিনের ট্যুরে বেরিয়ে যাই, যাতে ওয়েদার চেঞ্জ হয় সেটা সবাই জানতো। তো সেখানে দাঁড়িয়ে পরে আমাকে দীপ্তিদি এই বিষয়টা নিয়ে বললো যে স্যারের সাথে একটু যোগাযোগ করো, স্যারকে একটু বলো। আমি মাঝখানে স্যারকে বেশ কয়েকবার বলেছি যে স্যার একটু করলে হয় না, যে ধরুন আপনি নর্মালি সিভিল ড্রেসেই আপনি ধরুন একবার আমিও যাবো আপনার সাথে, একটু সঞ্জয়ের দোকানে যাই, সঞ্জয়ের সাথে কি মুখোমুখি কথা বলি। এইটার জন্য না যে ওর সাথে কোনো মিউচুয়ালে বসতে যাচ্ছি না, এইটা গিয়ে জিজ্ঞাসা করা যে কেন, আমি কি করেছি, এই প্রশ্নটা করা। তো এরকম, তো যাই হোক মেবি স্যার কোনো সময় রাজি হননি। স্যার রোজই কোনো না কোনো কারণে ঘুরিয়েছেন যে না না দেখুন আমার ওরকমভাবে গেলে হবে না, আপনি আগে একটা জিডি করুন, আপনি আগে একটা কমপ্লেন করুন, তাছাড়া কিন্তু আমরা এইভাবে যেতে পারি না, কারণ পরে গণ্ডগোল হয়ে যায়। হতে পারে হয়তো, কারণ সত্যি কথা বলতে তখন আইনের বিষয়ে আমার এতটা ওয়াকিবহল ছিলাম না যে কিনা সঞ্জয়কে ভয় দেখানো বা সঞ্জয়কে করা। আমি ভেবেছিলাম হ্যাঁ যদি একজন অফিসার মানুষ গিয়ে সঞ্জয়ের সাথে কথা বলে তাহলে হয়তো সঞ্জয় বুঝবে যে কোথাও না কোথাও সঞ্জয়কে সমূলে উত্থান করে দেওয়া বা ওর পেছনে চক্রান্ত করা, ওইসব নোংরামি ভাই আমার মাথায় আসেওনি আর ভবিষ্যতে আসবেও না। তো যাই হোক এই ঘটনাটা যেটা কালকে সঞ্জয় দেখলাম ধরিত্রীর সাথে ফোনে কথা বলছিল, ওর মধ্যে বলেছে যে আমাকে চমকানো ধমকানোর কী আছে, তাহলে তো আমার যে নন্দাই, বড় নন্দাই আছে, উনি একজন এসপি, ঠিক আছে, প্রথমে আমাদের এই বেলুর থানায় ছিল, তারপরে এসে, তাহলে তো আমি ওনাকেই বলতে পারতাম না। আমি জল ঘোলা করতে চাইনি, হয়তো এইটাকে না একটা টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নিচ্ছে মানুষ, যে রিপা কোনো ঝামেলায় যেতে চায় না, ওকে যতটা গলায় মলাই করা যায় ততটাতে সুবিধা। যাই হোক গেল এটা। তো স্যার সবসময় এড়িয়ে যেতেন। তখন দীপ্তিদি আমাকে বললো কি, দীপ্তিদি তখন একটু রেগে গেছে যে এতবার করে উনি এত কিছু জানেন, একজন অফিসার মানুষ, উনি এইটুকু করতে পারছেন না, তাহলে উনি টাইম পাস করছেন। এটা দীপ্তিদি আমাকে তখন বলেছে। আমি বললাম যে দেখো টাইম পাস কোনটাকে বলে, টাইম পাস বলে যদি সে আমার সাথে কোনো রকম নোংরা কনভারসেশনে যায় বা ওনার নোংরা কোনো ইন্টেনশনটা আমার কাছে প্রকাশ করে, উনি তো সেই সব কিছু করেনি, কী করে বুঝবো উনি টাইম পাস করছেন। আমি দীপ্তিদির সাথে যেমন কথা বলি, আমি কাবেরীর সাথে যেমন কথা বলি, আমি আর 5 জনের সাথে যেরকম কথা বলি, উনি দ্যাট লাইক দিস, উনি সেই ওয়েতেই আমার সাথে কথা বলছেন। তো আমি বুঝবো কী করে যে তার ইন্টেনশনটা নোংরা ছিল, তাই তো। উনি অনাথ আশ্রমে যেতেন, আমি এটাও বলেছিলাম স্যারকে যে ছোট্ট ছোট্ট বাচ্চা আমাকে ছবি পাঠিয়েছিল স্যার, আমি সেই সময় বললাম স্যার আমিও যেতে চাই, হ্যাঁ আমাকে কিন্তু একদিন আপনি এরকম বলবেন, আমরা কিন্তু যাবো। আমি আমার এক বান্ধবী ঠিকও করলাম। স্যার বললেন হ্যাঁ অবশ্যই যাবেন, ওরা অনেক দুঃখী, এরকম উনি প্রায় সময় যান, তাদেরকে কিছু খাবার দাবার দিয়ে আসেন। আমার খুব ভালো লাগে। একটা মানুষ কি করে এরকম হতে পারে আমি বুঝতে পারলাম না, একদমই বুঝতে পারলাম না। আমার মাথায় বাজ পড়লো সেদিন যেদিন আমি সঞ্জয়ের দোকানে স্যারকে দেখলাম। আমার মাথায় বাজ পড়লো এই কারণে, যে মানুষটার দোকানে যাওয়ার জন্য তাকে আমি বারংবার বলেছি, সে তখন যেতে পারেনি, বাট সে এক কথায় এখন চলে, মানে জানি না কথোপকথন তাদের আগে ছিল কি ছিল না এই বিষয়ে আমার এখনও কোনো মানে এখন মনে হচ্ছে হয়তো তাদের আগে থেকে চেনা পরিচিতি ছিল। স্যার সেখানে চলে গেলেন অনায়াসে। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম। এবার দেখো যে মানুষ একটা কথা সবসময় মনে রাখবেন, যে মানুষটা বারংবার আমার গায়ে কাদা ছুঁড়েছে আর যে মানুষটা আমাকে বিপদের সময় অ্যাটলিস্ট মানসিকভাবে সান্ত্বনা দিয়েছেন, সেই দুটো মানুষকে যখন হঠাৎ করে আপনি এক হতে দেখবেন না, তখন কিন্তু আপনার পায়ের তলা দিয়ে জমিন সরে যাবে। আমার কিন্তু সঞ্জয় তোমাকে একটা কথা বলি, আমার মাথায় কিন্তু তখন এটা আসেনি যেটা তুমি প্রিটেন্ড করলে দরিদ্রীর কাছে, যে সঞ্জয়ের কাছে কি দাঁড়িয়েছে তাহলে তো এবার ভান্ডা ফুটে যাবে। কিসের ভান্ডা বলতে পারো, কিসের ভান্ডা? দেখো আজকে তোমাকে স্যার কি দিয়েছে আমি জানি না, তুমি কি ক্রিয়েট করেছো সেটাও আমি জানি। এই যে বলা হচ্ছে না সেক্স চ্যাট, যাই হোক আরেকটা জায়গা আছে জানো তো, সেখান থেকে কিন্তু কল লিস্টে আমাদের কনভারসেশনে অ্যাকুরেট যেটা অরিজিনাল সেটা ডিলিট হয়ে যাওয়ার পরেও কিন্তু বেরিয়ে আসবে। এত কিছু জানো নিশ্চয়ই, এটাও জানো। তাই এই ধরনের বোকামি করে নিজেকে আর খিল্লির পাত্র করো না, এটা সঞ্জয়কে আমি বলছি। আমার চরিত্রে দাগ লাগিয়ে অনেক তো হলো, অনেক হলো, এটাকে অস্ত্র বানিও না। তাহলে এই যে তুমি যাদের এগেনস্টে বকতে বসো যে তোমার বউয়ের চরিত্র নিয়ে বলে, তাহলে তাদের আর তোমার মধ্যে কোনো তফাৎ থাকবে না। তুমি যখন একজন সংসারী একটা পুরুষ, যে কিনা একজন স্বামী, একজন সন্তান, একজন সন্তানের বাবা, তারপরে গিয়েও তোমার মাথার মধ্যে এরকম কদর্য চলে যে ওই মাগিকে আমি তখন বলবো যখন আমার হাতে কন্টেন্ট থাকবে না। লাইক সিরিয়াসলি সঞ্জয়, মানে তোমার হাতে যখন কন্টেন্ট থাকবে না, তুমি এই সেক্স চ্যাট নিয়ে তুমি কন্টেন্ট বানিয়ে সেটাকে মুড়ি মোড়কার মতন ওয়াইটিতে ছড়াবে, বিক্রি করবে আর তুমি আর্নিং করবে, এইরকম চিন্তা ভাবনা রাখো। প্ল্যানিং প্লটিং তো কম করলে না, আমাদের বয়সটা কম হলো না, কি হয় তাতে?
এই যে মিলি চ্যাটার্জিরও যে যাকে তুমি বোন দেখেছো, তারও তো পাওয়া গেছিল, তাহলে তাকে পেরেছিলে? তাকে পেরেছিলে এরকমভাবে মাটিতে নামাতে? তাহলে কেন? তোমার কোন পাকা ধানে আমি গিয়ে মই দিয়েছি? তোমার কোন পাকা ধানে মই দিয়েছি? উল্টে বরঞ্চ কি বলবো, কারোর বাচ্চার স্কুলে গিয়ে এরকম করতে নি, সেই নিয়ে বলতে গিয়ে আমার মান সম্মান আরও তার হয়ে গেল। তাহলে বিবেক রাখতে শেখো। এতে তুমি আমাকে নিচু করছো না, তুমি নিজে নিচু হচ্ছ। যারা যারা বসে বসে প্ল্যানিং প্লটিং করে বেরিয়েছে, তারা মানে যাকে ছোট করতে চাইছে তাকে ছোট করছো না, কিন্তু কী হবে, আমাকে দুদিন করবে, কিন্তু তোমার চরিত্রটা, তুমিও তো একজন সংসারী মানুষ। তো সংসার জীবনে যখন ভিডিও দাও তখন সম্পূর্ণ আলাদা, এইখানে এসে ভালগারিটি বার করো কিসের জন্য? তো যাই হোক, সেই সময় স্যারকে দেখে আমি একটু হই। তো তারপরে আমি একটুখানি এড়িয়ে চলছিলাম। তো ওই যে বলে না চোরের মন পুলিশ পুলিশ, স্যার আমাকে জিজ্ঞাসা করে, ম্যাম রিপা ম্যাম আপনি, রিপা ম্যাডাম আপনি আমার মেসেজ দেখছেন না, কোনো রিপ্লাই করছেন না, হ্যাঁ এখন কিছুই বলছেন না, কী ব্যাপার বলুন তো? আমি ওই সঞ্জয়ের দোকানে গেছি, ওই জন্য আপনার কি মনে হচ্ছে যে সঞ্জয়ের সাথে আমার পূর্ব পরিকল্পিত আলাপ? আমি বললাম না স্যার, আমি সেরকম কিছু বলিনি। অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে কি, মানে এতদিন আপনাকে যেতে বলেছি, আপনি জাননি, হঠাৎ করে আপনি চলে গেছেন, এটাই আমাকে একটু ভাবাচ্ছে। আর আমি স্যারকে বলেছি, যদি একটা কথা মিথ্যে বলি, এগুলো বলতেও খারাপ লাগে যে আজকে আমাকে এক্সপ্লেনেশন দিচ্ছে হচ্ছে এই বিষয়গুলোতে। আজকে যে মানুষটার সাথে একটা হেলদি কনভারসেশন, সেই কনভারসেশনকে সেক্স চ্যাটের নাম দিয়ে ওয়াইটিতে বিক্রি করার মতন ব্ল্যাকমেলিং হুমকি দেওয়া হচ্ছে। একবার ব্ল্যাকমেল করে শান্তি হয়নি, পুনরায় সেটার একটা পুনরাবৃত্তি ঘটানোর জন্য উঠে পড়ে লেগেছে। আর যারা সেটাতে তামসা দেখছে না, আমি বলবো মূর্খামিগুলো একটু বন্ধ করো, নিজেদের চরকায় তেল দাও, নিজেদের চরকায় তেল দাও। তো যাই হোক, এবার সেই হয় যথারীতি আমি একটু এড়িয়ে চলি। মিট আপের দিন আসে, মিট আপের সময় মেবি স্যারকেও মনে হয় এই সঞ্জয় বলেছিল যাওয়ার জন্য। আমার তো দনমনের মধ্যে আমি ছিলাম, তার মধ্যে তো বাবুর এরকম ঘটনা ঘটে গেল। সেই সময় কনফারেন্স কলে সঞ্জয় এই স্যারকে নিয়ে আমাকে ফোন লাগায়। তো ফোন লাগিয়ে বলে যে এরকম তুমি আসছো তো? সঞ্জয় জিজ্ঞাসা করছে আমাকে, তুমি আসছো তো? আমি বললাম দেখো জানোই তো রবিবারটা আমার একটু চাপ থাকে, আমি দেখছি, আমি চেষ্টা করবো যদি হয়। তো তখন স্যার মাঝখান দিয়ে বলছেন যে ম্যাডাম আপনি না গেলে কিন্তু তাহলে আমি যাবো না। এই কথাটা শুনে সঞ্জয় বেশ মজা দিচ্ছিল, খুব হাসি। সঞ্জয় একটুখানি সৎ সাহস থাকলে এই জিনিসগুলো একটু বলো, তুমি তো ভীষণ সৎ প্রিটেন্ড করো, সত্যের জন্য লড়ো, নোংরার মুখোশ খোলো, এই ধরনের তো তোমার টাইটেল থাকে। তো একটুখানি সত্যিটাই বলো, সত্যিটাও বলো। একদিন 10 দিন মিথ্যে বলবে, একদিন সত্যি বলে দেখো, নিজের থেকেই ভেতর থেকে তুমি ভালো ফিল করবে। প্ল্যানিং প্লটিং চক্রান্ত করে বেশি দিন মানুষ চলে না। তো যথারীতি তখন সঞ্জয় বেশ মজা নিচ্ছে এই কথাটাকে নিয়ে, ওই কনফারেন্সের মধ্যে। তখন আমি স্যারকে বললাম, স্যার এই ধরনের কথা বলবেন না, ওই দেখুন ও হাসছে বিষয়টাকে নিয়ে, আপনাকে সে ডেকেছে তার মিট আপে, আপনি যান না, আমার সাথে আপনার কী লেনা দেন? এই কথাই বলেছিলাম। যার সাথে আমি এত ঘনিষ্ঠ থাকবো তার সাথে তো অবশ্যই আমার লেনা দেন। আমি তো বলবো স্যার আমি যেতে পারছি না, আপনিও যাবেন না, ছেড়ে দিন, বলুক তো স্যার। তো যাই হোক, এগুলো দেখো বললে অনেক কিছু, না বললে কিচ্ছু না। আমি চুপ করেই হজম করছি, সব কিছু দেখছি শুনছি। আচ্ছা এবার একটু আসি, এই 1500 আর 49 নিয়ে কথা হচ্ছে। আমি চেয়েছি, এটা বলা হচ্ছে যে আমি চেয়েছি, ঠিক আছে চলো আমি মেনে নিলাম, আমি চেয়েছি, কারোর কাছে আমি বলেছি এটা 49 দাও আর 1500 দাও। এইবার বিষয়টা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দেখতে হবে যে টাকাটা কি আমার কাছে এসেছে, টাকাটা কি আমার কাছে এসেছে, এটা দেখতে হবে। কারণ যে আমাকে দিয়েছে সে তো বলেছে যে আমি দিয়েছি, আমার কাছে চেয়েছি, আমি দিয়েছি। তো নিশ্চয়ই তার কাছে ব্যাংক স্টেটমেন্ট থাকবে যে অমুক ডেটের অমুক তারিখে, কারণ মেসেজ লিস্ট আমার কাছে আছে, ওটা আবার আমার কাছে রয়েছে। তো মানে কিছু তো আমি রেখে দিয়েছিলাম, সেগুলো রয়েছে আমার কাছে। যাই হোক, তো ব্যাংক স্টেটমেন্ট নিশ্চয়ই থাকে সেই ডেটে, যে হ্যাঁ এমুক ডেটে চেয়েছিল, আমি এই তারিখে পাঠিয়েছি কি, এটা দেখো স্ক্রিনশট, কোনো এডিটিং কোনো না, একদম অরিজিনালিটিটা দেখাবো যে হ্যাঁ আমি দিয়েছি, ও চেয়েছে আমি এটা দিয়েছি, এটা যেন হয়। তো এই নিয়ে প্রচুর 49 1500। তো 49 1500 নিয়ে আর কেউ বেশি মুখ খুলো না, যেগুলো জানো না সেগুলো নিয়ে খিল্লি উড়িও না, তোমাদের লাইফটাই খিল্লি হয়ে যাচ্ছে, লাইফটাই খিল্লির পাত্র হয়ে যাচ্ছে, অন্যের খিল্লি উড়িয়ে কী হবে? তো যাই হোক, এত দূর অবধি তো গেল, মিট আপের ঝামেলাও গেল। তারপরে বিগত বহুদিন স্যারের সাথে কথা বলতো। তারপরে লাস্ট আমার ফোনটা যখন পড়ে গেল, এইখানটা একটুখানি আমি বলে দিই, আজকে ভিডিওটা একটু বড়ো হয়ে গেল, বুঝতে পারছি। তো যখন আমার ফোনটা পড়ে গেল, হ্যাঁ তারপর ওইটা হচ্ছে, ফোনটা আমার পড়ে গেল। তার আগের দিন আমার বান্ধবী একটা চরম ফ্রড কেসে জড়িত হয়েছে, চরম ফ্রড কেস। মানে আমি যদি ওই জায়গাটায় ওকে না থামাতাম, প্রায় 35,000 টাকার মতন ওকে মাথায় বাড়ি দিয়ে নিয়ে নিচ্ছে। তো এই ঘটনাটা হওয়ার পরে আমি নেক্সট ডে স্যারকে প্রায় মেসেঞ্জারে প্রায় 20 থেকে 25 বার ফোন করি, যেটা নিয়ে সঞ্জয় খিল্লি উড়িয়েছিল, ভয়তে ফোন করছিল, ফোন ধরেনি, হাত থেকে ফোন পড়ে গেছে, এরকম একটা ব্যাপার।
20 থেকে 25 বার ফোন করি এইটা বলার জন্য যে স্যার এরকম একটা ফ্রড, কারণ উনি ওই রকম বিভাগেই কাজ করেন, যে স্যার এরকম একটা ফ্রড হয়েছে, আপনি যদি দেখেন তাহলে নেক্সট আর কারোর সাথে হওয়ার এটা থাকে না। এরকম কুরিয়ার সার্ভিস থেকে এই জিনিসটা ঘটিয়েছে। আমি স্যারকে বারংবার মেসেজ করি, স্যার আর্জেন্ট একটু ফোনটা ধরুন, স্যার খুব আর্জেন্ট একটু ফোনটা ধরুন, স্যার ভীষণ দরকার একটু ফোনটা ধরুন। স্যার কিছুতেই আমার ফোনটা ধরলেন না। ঠিক আছে, অনলাইনে আসছেন বাট ফোনটা ধরছেন না, ভালো কথা। তার ঠিক 1-1.5 দিন পরে উনি হোয়াটসঅ্যাপে আমাকে একটা মেসেজ করলেন, আমি ভাবতে পারেননি আপনি এরকম। এইভাবে আমি না ভাবলাম কী হলো ব্যাপারটা, আমি এরকম ভাবতে পারি, মানে আমি কী করেছি। বলছে যে আমি নাকি সবাইকে গিয়ে বলেছি যে স্যার নাকি মাগিবাজ। আমি তো আকাশ থেকে পড়েছি, আমি কে বলেছে স্যার আপনাকে এই কথা, না মানে আপনি কোথা থেকে শুনেছেন, একবার তাকে একটু সামনে আনুন তো। বলছে না আপনি এটা বলেছেন আমার কানে, আমি ভাবতেই পারছি না আপনি এরকম। আমি বললাম এরকম কথা কে বলেছে না, কে বারবার বলছে। আছে একজন বয়স্ক মহিলা আপনারই খুব পরিচিত। এবার ইঙ্গিতটা হচ্ছিল দীপ্তি, ইঙ্গিতটা করা হচ্ছিল দীপ্তি। ঠিক আছে, তো যেহেতু সেই সময় এমএসএলদের বিষয়টা নিয়ে দীপ্তির সাথে একটুখানি খাওয়াই চলছে, তো এই ইঙ্গিতটা দীপ্তিদিকে করা হচ্ছিল। তা আমি বারবার বললাম তাহলে চলুন তাকে একটুখানি কনফারেন্সে বা কলে যেখানেই হোক একটুখানি সামনাসামনি আনুন, তাহলে আমি তার সাথে একবার কথা বলি যে আমি কবে তাকে এই কথাটা বলেছি। বলছে না আমি এইটুকু বললাম, এইটুকু মনে রাখুন আপনারই খুব পরিচিত, কিন্তু আপনার নামে কিন্তু এই কথা বলেছে যে আপনি আমার নামে এইসব কথা বলছেন। তা আমি স্যারকে বললাম একটুখানি উগ্র হয়ে আমি বলেছিলাম, তো সেটা স্যারের ঠিক ভালো লাগেনি, যেহেতু উনি একজন অফিসার মানুষ। তো ফট করে বলছেন আপনি কি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আমি বললাম স্যার ক্ষমা করবেন যদি ভুল কিছু বলে থাকি, কিন্তু আমার কিন্তু ইন্টেনশন এরকম না, আর আমি কিন্তু কারোর কাছে গিয়ে আপনার নামে কোনো নোংরা কথা বলিনি স্যার। এই ছিল আমাদের লাস্ট কনভারসেশন। তারপরে আমি আমার বান্ধবীর সাথে পরের দিন ঘুরতে যাই। ঘুরতে গিয়ে আমি একটা ছবি আপলোড করি না, স্ট্যাটাসে একটা ছবি দিয়েছে। তার রিপার্কেশান খুব নোংরা এসেছে, সেটার আমি আর এখানে বললাম। সেইটা দেখে ইন দ্য মিন টাইম আমি স্যারকে ব্লক করি হোয়াটসঅ্যাপে, অনলি হোয়াটসঅ্যাপে। মানে তখন মাথাতে ঝনঝনি উঠেছে যে কী শুনলাম, এটা কে বললো এই কথাটা, কারণ কিন্তু অন্য মানুষ হয়ে গেল তাহলে, কারণ যেহেতু কোনো বাজে কথা বলেনি তাহলে এটা কী বলে দিল। এই মাথায় ইন দ্য মুমেন্ট আসাতে আমি কোনো কন্ট্রাডিকশনে না গিয়ে স্যারকে হোয়াটসঅ্যাপে আমি ব্লক করি, মেসেঞ্জার খোলা, ফোন খোলা, কিন্তু হোয়াটসঅ্যাপে আমি কিন্তু স্যারকে ব্লক করি। এটা ছিল তার সূত্রপাত। আজকে যে ঘটনাটা সঞ্জয় ঘটানোর বা প্রেজেন্ট করার চেষ্টা করছে, স্যারের কোথাও না কোথাও রাগ যে আমি ওকে হোয়াটসঅ্যাপে ব্লক কেন করে দিয়েছি। এইটা হচ্ছে সারমর্ম ঘটনা, যেটা ঘটেছে, যেটাকে দেখো লোকে বলে যা রটে তা কিছুটা হলেও ঘটে, অবশ্যই ঘটে, কিন্তু ঘটেছে এটা আর ঘটেছে না। তো দেখো এইটুকু আমার বলা, এর বেশি আমি কিছুতে যাব না। শেষে স্যারকে একটা কথা বলবো, স্যার আপনির ওপরে কোনোদিনও তুমিতে উঠতে পারিনি, সেটা আপনি জানেন কেন। কোনোদিনও আপনি নাম ধরে বহুবার ডাকতে বলেছেন, আমি ডাকতে পারিনি, সেটাও আপনি জানেন কেন। তো সবসময় আপনি আপনার মাকে খুব ভালোবাসেন, বাবা নেই মা রয়েছে, মাকে খুব ভালোবাসেন। একটাই খালি রিকোয়েস্ট করবো স্যার, যেখানে আমাকে এতটা সম্মান দিয়েছিলেন সেখানে এতটা অসম্মান করে ফেলছেন, আমি আর কিছু মানে আপনি আড়ালে থেকে অসম্মান করিয়ে দিচ্ছেন লোককে দিয়ে। একটা কথাই খালি বলবো, মায়ের মাথায় হাত দিয়ে একবার সত্যিকারে একবার সবার সামনে এসে বলতে পারবেন, মায়ের মাথায় হাত দিয়ে, আপনার মা যাকে আপনি এত ভালোবাসেন, মায়ের মাথায় হাত দিয়ে বলতে পারবেন যে আজকে রিম্পার সাথে সত্যি আমার কোনো নোংরামি হয়েছে, একটু বলবেন স্যার। আসলে কি জানেন তো, পুরুষ মানুষের ওপর কেউ হাত মানে আঙুল তোলেন, কিছু না করেও নোংরামির শিকার মহিলারাই হয়েছে, একটুখানি এটা বলবেন স্যার, এইটুকু বলছি। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এন্ড করছি, অনেকটা বড় হয়ে গেল, অবশ্যই করে ভিডিওটা অনেকটাই লেন্থি হয়ে গেছে, সবটাই ক্লিয়ার করার চেষ্টা করুন। তবুও তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই বলো, আমি চেষ্টা করবো। সবাইকে ভালো থেকো, সুস্থ।